নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গুটি গুটি পায়ে তো আজকে 24 তারিখ, কাল 25 ডিসেম্বর এসেই গেল। আমি কিন্তু কেক প্রচণ্ড ভালোবাসি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে কেক খেতে আমার মতো কেক পাগল কে কে আছেন। যে পেস্ট্রিগুলো পাওয়া যায় সেগুলো নয়, কিন্তু আমি ফ্রুট কেক ভীষণ ভালোবাসি। আর জন্মদিনের কেকের যে ওপরের ক্রিম, আহা, আমার খুব পছন্দের। এটা বলতে বলতে একটু নস্টালজিক হয়ে পড়লাম। আপনারা তো আমার পরিবার, আমার বাবা যখন জীবিত ছিলেন প্রতি বছর কিন্তু 25 ডিসেম্বর বাবাদের ছুটি থাকতো রাইফেল ফ্যাক্টরি। ওদিনকে আমাদের বাড়িতে সকালবেলা কেক কাটা হতো। আর আমি একটু ঘুমকাতুড়িয়ে ছিলাম বলেই বাবা সেই টেনে টেনে আর কি তুলে বিছনায় বসিয়ে হাতে কেকটা দিত, যে খুশি হব, উঠে পড়বো। তা সেই ব্যাপারটা আজও কিন্তু আমার বাড়িতে রয়ে গেছে। 25 ডিসেম্বর এই দিনটাতে যদি এক টুকরো কেক না খাওয়া হয়, তাহলে মনে হয় সারাটা বছর বোধহয় ভালো কাটবে না। বিশ্বাস করুন, এইটা আমার একটা মনের ভাব আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কোনো খাবার জিনিস আপনারা যাই মানে বলুন না কেন নাম, আমার অত কিন্তু কোনোটার প্রতি আসক্তি আমার নেই, কিন্তু এই কেকটা খেতে আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, কালকে জমিয়ে কেক খাবেন। আর আজকে এসেছি আপনাদের গেল ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে পরের দিন যে ঘটনাটা নিয়ে আসব, অবশ্যই আপনাদের হাড় হিম হয়ে যাবে। তবে তার জন্য যেটা করতে হবে, আমি কমিউনিটি পোস্টে কিন্তু আমার এই ভিডিওটার সাথে সাথে একটা ছবি পোস্ট করব। ছবিটাকে কখনো জুম করে কখনো ছোট করে বারবার করে দেখার চেষ্টা করবেন। তাহলে আমি যে জিনিসগুলো দেখতে পেয়েছি সেগুলো আশা করছি আপনারা দেখতে পাবেন, কারণ এতটাই সেটা অস্পষ্ট। এবার চলুন তাহলে ঘটনা শুরু করি। আর আগের ভিডিওতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, পেয়েছি সেগুলো, খুব ভালো লেগেছে, খুব আনন্দ পাচ্ছি। চলুন তাহলে ঘটনাটা স্টার্ট করা যাক। ঘটনাটা কিন্তু খুব বেশি দিন আগের নয়, ধরে নিন এই 14-15 দিন আগের একটা ঘটনা। ঘটনাটি আমাকে শেয়ার করেছে জ্যোতি সাউ। তা ইতিমধ্যে কিন্তু জ্যোতির একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। হ্যাঁ, আজকে জ্যোতি সাউই এই ঘটনাটা পাঠিয়েছে, এবং পাঠিয়েছে, ও হয়তো পাঠাতো না, কিন্তু ছবিটা দেখার পর ও যখন স্যাঙ্গুইন হয়েছে যে ছবিতে কাদের ছবি উঠেছে, তখনই হয়তো আমার কথা মনে পড়েছে, আমাকে পাঠিয়েছে। তা এই জ্যোতি সাউ, ওর ছেলের নাম হচ্ছে ওম সাউ। আমি বললাম আগে, মনে করে দেখুন ওই যে টিপ নিয়ে যে একটা ঘটনাটা, যে শ্রাদ্ধ বাড়ি থেকে বৌদিকে ভালোবেসে তার স্মৃতি রাখার জন্য টিপটা নিয়েও চলে এসেছিল, টিপটা পড়ে। তারপরে তো যাই হোক, যা ঘটনা ঘটেছিল আপনাদের শুনিয়েছি। এই ঘটনাটা শুনুন। জ্যোতি, ওর বাপের বাড়ি হচ্ছে ব্রেজ ব্রিজ, বজবজ লাইনে ব্রিজ, তারপরে হচ্ছে আপনার সন্তোষপুর, আকরা, নুঙ্গি, এই যে স্টেশনগুলোর নাম বলছি, এর মধ্যে কোনো একটি স্টেশনে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে নামটা আমি জানলেও আমি অপারক, যে ইউটিউবে অনেক সময় আপলোড করা যায় না ভিডিও, এই প্রপার রেল স্টেশন, হ্যাঁ, এইগুলো বললে পর। তো মোট কথা, এই লাইনের একটি স্টেশনে মানে নেমে ওর বাপের বাড়িতে যেতে হয়। এবারে ওর বাপের বাড়িটা যে জায়গায়, সেই জায়গাটা দুটি স্টেশনকে কানেক্ট করছে, অর্থাৎ দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গায় ওর বাপের বাড়িটা। এবারে যদি আগে স্টেশনে নামে, তাহলেও তাকে ওই পরের স্টেশনের কাছাকাছি যেতে হবে মাঝখানে, পরের স্টেশনে নামলেও আগের স্টেশনের কাছাকাছি মাঝপথে আসতে হবে। তেরম একটা জায়গায় তো ওদের স্টেশন থেকে নেমে অটো করতে হয়, করে ওদের যেতে হয়। তা যাই হোক, জ্যোতি বিয়ের পর থেকে মানে প্রায় না যাওয়ার মতো করেই বাপের বাড়িতে যায়, কারণ সংসার, ছেলে রয়েছে, এই সমস্ত ব্যাপার নিয়ে মেয়েদের যেটা হয়, বাপের বাড়ি খুব একটা যাওয়া হয় না। তো খুব রেয়ার বাপের বাড়িতে যায়।
আর বাপের বাড়িতে গেলে কি হয়, ওর থেকে 5 বছরের বড় ওর যে ছোটদা আছে, ছোটদা অনেক সময় কি করে, ওকে ওই অটো টোটো ঝামেলা আর করতে হয় না, ওই স্টেশনে নামে, ছোটদা আসে বাইকে করে নিয়ে চলে যায় বাড়িতে, আবার ফেরার দিন ওরকম বাইকে করে পৌঁছে দেয়। তো এইরকমভাবেই চলে। তা এই যে বললাম, দিন 15 আগে বাপের বাড়ি যাওয়ার প্রচণ্ড একটা দরকার ওর পড়ে, এবং সেই মতো ওমকে নিয়ে ও ওই বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই স্টেশনে গিয়ে নামে। এবার স্টেশনে যখন নেমেছে তখন সন্ধে হয়ে এসছে, স্টেশনে নেমেছে, তখন ও তো যাই হোক, ওর দাদা ওকে ফোন করে বলেছে যে বাবু একটু দাঁড়াতে হবে রে বাবা, একটু আমার দেরি লাগবে, আমি রওনা হয়েছি, তোরা একটু ওয়েট কর। তো ওরা সেই মতো ওয়েট করতে লেগেছে। তো এইবারে ছোটবেলা থেকে যে জায়গায় বড় হয় সেই জায়গায় অনেক দিন বাদে গেলে আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি, আমাদের অনেক কিছু মনে পড়ে যায়। তা সেরমভাবেই ওমকে বলছে যে দেখো ওম, প্ল্যাটফর্ম এখন কত বড় হয়েছে, এই জায়গাটা কেমন হয়ে গেছে এখন, আগে এরকম ছিল না, এরকমভাবে ছেলের সাথেও কথাবার্তা বলছে। এবং স্টেশনের বাইরে কেক পেস্ট্রির দোকান, ফলের দোকান, এগুলো সমস্ত এখন নতুন নতুন তৈরি হয়েছে, আগে এইসব ছিল না। যদিও ওম 9 বছরের একটা শিশু, তবুও ওমের সাথে ওর মা মানে টাইম পাস করছে। এইভাবে করতে করতেই হঠাৎ করে ওম বলছে, মা দেখো 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 লোকনাথ বাবা, বলে নিয়ে ওম ওই দিকে চলে গেছে, মানে ওই মন্দিরের দিকে, মূর্তির দিকে মানে ছুটে চলে গেছে। এবার আপনাদের একটু বলি প্রসঙ্গ থেকে সরে এসে, কিছুদিন আগে বললাম তো জ্যোতি আমার সাথে প্রায়শই কথা বলে, হ্যাঁ, ওর বিভিন্ন সমস্যা বা যেগুলো হয় মানুষের জীবনে, তো সমস্যা ছাড়া তো আর জীবন হয় না, সেরকমভাবে বিভিন্ন কথাবার্তা বলে। তা সেরকম বলতে বলতেই একদিন বলছিল যে দিদি আমি ভাবছি কোনো একটা ঠাকুরকে আমি আমার কাছে রাখবো। তা এই কথা কথা হতে হতে তখন আমি বললাম যে আমি যেমন লোকনাথ বাবাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। তা এ কথা বলতে বলতে যে লোকনাথ বাবা কোথায় কোথায় তার আশ্রম আছে, এই বলতে বলতে ও কিছুদিন বাদে কিন্তু লোকনাথ বাবা ও নিয়ে আসে, এবং সেই ঠাকুরের ছবিও কিন্তু ও আমাকে কিন্তু পাঠিয়েছিল। তো লোকনাথ বাবাকে জ্যোতি পুরো মানে কি নিজের বাবার মতো করে শ্রদ্ধা করে, এবং খুবই শ্রদ্ধা করে। যেমন লোকনাথ বাবার জন্মদিন কবে, মৃত্যুদিন কবে আমার কাছ থেকেও জিজ্ঞাসা করেছে, তারপরে কি কি করা যায়, হ্যাঁ, লোকনাথ বাবার বাল্যভোগ কিভাবে তৈরি করতে হয়, ও সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করে করে ও চেষ্টা করে ওর মতো করে। তা যাই হোক, ওমকে ওদিকে ছুটে যেতে দেখে ও তখন বলছে যে বাবা এখানে, বলে ওর খুব মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। তা ও ওইদিকে ছুটে যায়। এইবারে বর্ণনাটা দিচ্ছি, আপনারা শুনুন ভালো করে। লোকনাথ বাবার যে যেখানে প্রতিষ্ঠিত আছে, ওইখানে গিয়ে জ্যোতি অবাক হয়ে যায়, কারণ ওটা দেখে মনে হচ্ছে কোনো অবস্থাতেই মন্দির নয়, একটা বাড়ি। সেই বাড়িটার একটা বেডরুমে লোকনাথ বাবা, বেডরুমের মধ্যে রাধাকৃষ্ণ বসে আছে, তার রুমটার বাইরে যে ব্যালকনি, সেখানে লোকনাথ বাবা প্রতিষ্ঠা হয়েছে, ওখানে বসে আছেন। ওই সামনে হচ্ছে প্রশস্ত উঠোন, সুন্দর করে কিন্তু উঠোনটা বাঁধানো, এবং বাইরের দিকে দুটো ছোট ছোট মন্দির মতো করা আছে, সেখানে একটায় বজরংবলী বসে আছেন, একটায় বসে আছেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ, তিনি ওখানে বসে আছেন। এই রকম ভাবে কিন্তু সাজানো। আর মন্দিরটার এই যে সামনে যে চত্বরটা, সেই চত্বরটা হচ্ছে সুন্দর করে বাঁধানো, তার একদিকে বাড়ির ধরুন খাট, ড্রেসিং টেবিল, সোফা কাম বেড, স্তূপীকৃতভাবে সেগুলো ফেলে দেওয়া, জাস্ট ফেলে দেওয়া, সেগুলো কিন্তু যে রিইউজ হবে তার জন্য সুন্দর করে ঢাকা টাকা দিয়ে এরকম কিচ্ছু না, আসবাবপত্র ডাই করে ওই উঠোনের এক জায়গায় ফেলে রাখা। এবারে বলি, ওই যে বাড়িটা যেখানে ওই ঠাকুরদের প্রতিষ্ঠা করা হয়েছে, সেই বাড়িটার চতুর্দিকটা ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে ঘেরা, পুরো পুরো ট্রান্সপারেন্ট কাঁচ, মানে সেই কাঁচ কোনো রকম ঘষা কাঁচ নয়,
এপার ওপার মানে আর পার দেখা যাচ্ছে এরকম কাঁচ দিয়ে চতুর্দিকটা আটকানো, কিন্তু আটকানো। জ্যোতি যেটা জানিয়েছে ওটা কিন্তু পাবলিকের জন্য কিন্তু ওই মন্দিরটা মনে হচ্ছে নয়, কারো বাড়ি ছিল, সে হয়তো পরে ওটাকে মন্দির হিসাবে করেছে, মানে ঠাকুরদের প্রতিষ্ঠা করেছে। ওটা কিন্তু রীতিমতো তালা মারা, কিন্তু পরিষ্কার ঘরের মধ্যে ব্যালকনির মধ্যে সবটুকু দেখা যাচ্ছে। তা ভালো কথা। এটা দেখে তো জ্যোতি মানে কি বলবো, প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, কারণ ও বাবাকে অসম্ভব শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এবং আপনাদের একটা কথা বলি, আজকের ঘটনাটা দেখুন, একদিকে দৈবিক আরেকদিকে ভৌতিক, মানে চরম ভৌতিক। তা ও তো ওটাকে খুব মানে খুশি মনে তো দেখছে, এবং এই জ্যোতি মেয়েটাকে যবে থেকে ও আমার সাথে যোগাযোগ করে বা কথা বলে, আজকে সোফিয়া সাতকাহন থেকেই ওর সাথে আমার পরিচয়। ও না অনেক ছোট অবস্থায় বা অনেক দিন আগে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, এবং ও বিভিন্ন রকম যে কি বলবো মানুষকে মোটিভেশনাল যে চ্যানেলগুলো রয়েছে, তা সেইগুলো ও শোনে, বিভিন্ন রকম মন্ত্র তন্ত্র এগুলো রীতিমতো ও জানে। তা ও বলে যে দিদি, রামকৃষ্ণ মিশন থেকে যে গুরুমন্ত্র দেওয়া হয় বা বীজ মন্ত্র যেটা আমরা বলি গুরুদেবরা দেন, সেটা কিন্তু কাউকে বলতে নেই, সেটা শুধু মনের মধ্যে আওড়ে যেতে হয়। আর এটা করতে করতে একটা সময় কিন্তু ওটা আপনা থেকেই মানে যিনি দীক্ষিত তার ভেতরে চলে। এটা হচ্ছে গুরুমন্ত্র। বলে আমি যখন চুপ করে থাকি তখন ওই গুরুমন্ত্রটাই ভেতরে আমার হয়। আর যখন আমি হয়তো আমি মনে হলো যে ঠাকুরকে একটু স্মরণ করি, তখন যে কোনো মন্ত্র আমি সেটা আওড়াই। কিন্তু সেদিন ওই মুহূর্তে ওই সন্ধেবেলা তখন কিন্তু ওই মন্দিরের মধ্যে বা ওই চত্বরে ওম আর জ্যোতি ছাড়া কেউ ছিল না। আর ও কিন্তু জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করছিল। কারণ হচ্ছে কি, বাবাকে দেখেও এত এক্সাইটেড হয়ে গেছে তখন, মানে কি জাগতিক কিছু ওর আর মানে কিছু যে ভাই আসবে বা দাদা আসবে এসব ওর কিছু মনে নেই। ও তখন শুধু ঠাকুরকে স্মরণ করে যাচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তারপরে আবার এদিকটায় ফিরে আসবো। জ্যোতি যেটা আমাকে বলেছে যে দিদি, ছোট থেকে বড় পর্যন্ত এই যে দুটো স্টেশনের মাঝামাঝি আমাদের বাড়ি, একটা স্টেশন থেকে একটা খাল বয়ে আসছে, যেটা কিন্তু ওই খালের আড়া বলেছে, খালের আড়াতেই আমাদের বাড়ি। একটা স্টেশন থেকে সেটা বয়ে আরেকটা স্টেশনের দিকে চলে যাচ্ছে। তা ওই যে জায়গাটা যেখান থেকে বয়ে আসছে, সেই জায়গাটা হচ্ছে মারাত্মক বাজে একটা জায়গা। বলছে এই 2023-24 আসতে চললো, এই সময়েও কিন্তু সেখানে প্রায় রেগুলারলি মার্ডার হয়। বলছে কিছুদিন আগেই আমার দাদা বলছিল যে আমাদের বাপের বাড়ি পাড়ার একজন, সে ওখানে জুয়া 60টা খেলা হয়, 10,000 টাইম, হ্যাঁ 10,000 টাকা জুয়াতে ওই ভদ্রলোক জিতেছেন। এবং জিতে নিয়ে যখন ওই জায়গাটা দিয়ে হেঁটে আসছিলেন তখন কিন্তু ম্যাক্সিমাম মার্ডার করে ওই খালে ভাসিয়ে দেওয়া হয়। এবার জ্যোতিদের বাড়ির পাশ দিয়ে যেহেতু খালটা বয়ে আসছে, সেখানে জ্যোতি বলছে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম, আমি বা আমাদের বাড়ির লোকেরা, যে প্রায় সময় কিন্তু ওই খাল দিয়ে ডেড বডি ভেসে যেত। তখন পুলিশ আসতো, সেই জলে ডুবে বা জলে ফেলে দেওয়ার পর সেই জল তো শরীরের মধ্যে ঢুকে সেই যে একটা ফুলে যাওয়া ডেড বডি, পচে যাওয়া, গলে যাওয়া, এটাকে তুলে বস্তাবন্দি করা হতো। এগুলো কিন্তু জ্যোতিরা প্রায় প্রায় দেখতে পেত। এবং বলছে এই যে মন্দিরটাও কিন্তু সেই খালের আড়াতে বলেছে, আড়াতে আমার মনে, ও আড়াতে বলেছে কিন্তু আমার মনে হচ্ছে এটা বলতে চেয়েছে খালের ধারে। তা যাই হোক, ওখানে তো ওই মন্দিরটা, এবারে ওই মন্দিরটায় ওই সন্ধেবেলায় তখন কিন্তু কেউ ছিল না। বাবার সামনে একটা প্রদীপ বা ধূপ জ্বলছিল। বলছি যে কাউকে হয়তো ওখানে রাখা হয়েছে, যে সকালে বিকেলে এসে তালাটা খুলে সন্ধেটা দিয়ে চলে যাবে। আর কিন্তু কেউ ছিল না।
বলছে ওম ওই ইয়েকে বাবা লোকনাথকে দেখে এত আনন্দ পেয়েছে, তা জ্যোতি বলছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে বাড়িতে তো লোকনাথ বাবাকে দেখতে পায়, সেই লোকনাথ বাবাকে আবার এখানে দেখছে। ফলে কি হচ্ছে, আর ওমকে শিখিয়েছে যে ওটা তোমার দাদু হয়, ঠিক আছে, নানু হয়, এভাবে শিখিয়েছে। ফলে ওম ওখানে গিয়ে প্রচণ্ড মানে খুশিতে মানে যা করে বাচ্চারা আর কি, ছুটোছুটি এই সমস্ত করছে। আর জ্যোতি তো ওখানে এক মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাবাকেই দেখে যাচ্ছে আর ওই গায়ত্রী মন্ত্র জপ করে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু ওর সেই ছোটদা সে ফোন করে বলেছে, বাবু একটু দাঁড়া, হ্যাঁ একটু কিছুক্ষণ দাঁড়া, আমি তো রওনা হয়ে পড়েছি, আমি আসছি, আমি অন দা ওয়ে আছি। তা যাই হোক, এবারে তখন ও বলেছে না না কোনো চিন্তা নেই, আমরা সেফভাবেই আছি, কোনো অসুবিধা নেই। বলছে ওখানটায় গিয়ে আমি এত নিশ্চিন্ত বোধ করছি, এবং ওখানে যে ওম এবং আমি ছাড়া কেউ নেই, তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার পুরো মনে হচ্ছে মন থেকে একটা জোর আসছে, যা কিছু হয়ে যাক বাবা তো আছে। আর বাবা যদি না চাইতেন তাহলে তো বাবার কাছে আমরা আসতে পারতাম না। আর এখানে যে মন্দির হয়েছে আমি তো জানতাম না, এতদিন বাদে যাচ্ছি। তো যাই হোক, এইরকম চলতে চলতেই হঠাৎ করে এইবার শুনুন, জ্যোতি ফিল করে তার চারপাশ দিয়ে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে। অনেকটা ও যেটা সিমিলারিটি খুঁজে পেয়েছে সেটা হচ্ছে মেলাতে যেরকম লোকে গিজগিজ করে বা একটা স্টেশনে যেমন লোক গিজগিজ করে, সেরকম প্রচুর লোক ওই যে সামনে প্রশস্ত যে উঠোন মতো জায়গাটা সেখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে, কেউ হেঁটে না, সবাই যেন ছুটছে। এবার মন্দিরে তো আলো জ্বলছে, মন্দিরের ভেতরে আলো জ্বলছে, সেই আলো বিচ্ছুরণ যে উঠোনে এসে পড়েছে তাতে জ্যোতি পরিষ্কার ফিল করছে, বা আশেপাশে হয়তো লাইট জ্বলতে পারে, সেটা আমার জানা নেই। তাতে পরিষ্কার জ্যোতি ফিল করছে যে প্রচুর মানুষ কিন্তু এখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। জ্যোতি যেটা বলেছে, দিদি এরা যে প্রত্যেকে মানুষ সেটা বোঝা যাচ্ছে। বলছে কারো চোখের সাদার মধ্যে যে কালো মণি সেটা দেখা যাচ্ছে, কেউ হচ্ছে পুরো কঙ্কাল ফর্মে, পুরো করটির যে চোখ দুটো ভেতরে সেই ঢুকে গেছে কোটরে, সেটা বোঝা যাচ্ছে। কেউ জ্যোতি বলছে আমার হাইটে আছে, কেউ আমার থেকে লম্বা আছে, কেউ আমার থেকে ছোট আছে, প্রচুর লোক ওখানে ঘোরাফেরা করছে। বলছে অন্য সময় হলে এটা দেখলে পর কি অদ্ভুত দেখুন, আমি অজ্ঞান হয়ে যেতাম, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলছে দিদি কি বলবো, আমার মধ্যে একটা ফোঁটা ভয়ের রেশ আসছে না। আর আমি কনস্ট্যান্ট কিন্তু গায়ত্রী মন্ত্রটা জোরে জোরে কিন্তু জপ করছি ওখানে দাঁড়িয়ে, কোনো ভয় আমার আসছে না। যখনই ভয়ের কথা ভাবছি তখনই মনে হচ্ছে বাবা তো আছে, কে আমার কি করবে, পৃথিবী উল্টে যাক, ভূকম্প চলে আসুক, কিচ্ছু হবে না, বাবা তো আছে। বলছে এই বিশ্বাসটা আমার মনের মধ্যে যেন দৃঢ় হয়ে গেছে। বলছে বিশ্বাস করুন, পরিষ্কার প্রত্যেকের মুখ দেখতে আমি পাচ্ছি, আর তাদের সরু সরু লিকলিকে পুরো দেহটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রত্যেকে কিন্তু জাস্ট একটা হাওয়া, একটা ছাওয়া, প্রথম কথা একটা ছাওয়া এবং একটা হাওয়া, ছায়ার মতো ভাসছে এবং যেন সেই হাওয়ার মধ্যে দিয়ে যেন ভেসে ভেসে যাচ্ছে, এরকম হচ্ছে। তা বলছে এই তো সমানে হয়ে যাচ্ছে, ওম তো কিছু বুঝতে পারছে না, সে তো ওখানে নাচন কোদন করে বেড়াচ্ছে, কিন্তু আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। শুধু না, বলছে আমার পাশ দিয়ে কেউ কেউ যাচ্ছে, বিভৎস চোখে আমার দিকে তাকাচ্ছে, কেউ কেউ হুইসপারিং করতে করতে যাচ্ছে, যেন গুজগুজ গুজগুজ করে কিছু যেন বলতে বলতে চলে যাচ্ছে, এগুলো আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তা যাই হোক, ওখানে তো বেশ কিছুটা সময় আমরা মিনিট 15 মতো কাটিয়ে
তারপরে আমরা তো বেরিয়ে দাদা এসে গেছে, দাদার অটোতে চেপে তো চলে এসেছি এবং বুঝে গেছি ওই জায়গাটা হচ্ছে খালের পাড়ে, তো বললাম পুরোপুরি কিন্তু ওই জায়গাটা হন্টেড। এবার বেরোবার আগে জ্যোতি একটা কাজ করেছে, জ্যোতি বজরংবলীর ছবি তুলেছে, প্রণবানন্দজি মহারাজের ছবি তুলেছে এবং বাবা লোকনাথেরও ছবি তুলেছে। তুলে দাদার সাথে বাইকে চেপে তো ওরা বাপের বাড়ি চলে গেছে। এবার সেদিন লাস্ট ট্রেন বেরিয়ে গেছে, রাতও বেশ কিছুটা হয়ে গেছিল, দাদার আসতে দেরি হয়েছে এবং লোকনাথ বাবাকে তো প্রচুর থ্যাংক ইউ জানিয়ে এসছে যে প্রত্যেকবার যে আমি আসি আগে থেকে দাদা এসে দাঁড়িয়ে থাকে, আজকে বাবা তুমি চেয়েছো তাই তোমার কাছে ঘুরে গেলাম। লোকনাথ বাবাকে প্রচুর প্রচুর থ্যাংক ইউ জানিয়ে বলল এতটুকু তো মনে ভয় নেই, ওরা ঘুরছে ঘুরুক। আমরা বাইকে করে তো চলে এলাম। বলল পরের এবার ওই দিন রাত্রিটা বাপের বাড়ি থেকে গেছে, শুক্রবার দিন একটা শুক্রবারেও গেছিল, বাপের বাড়ি থেকে গেছে। শনিবার দিন সকালবেলা ও আবার যখন এসছে, এসে নিয়ে দাদা তো ওকে ওখান থেকে দাদা আসতে পারেনি, অটো বা টোটোতে তুলে দিয়েছিল। এবার এসে স্টেশনে নেমেছে, তখনও মনে করছে চলেই তো যাচ্ছি, বাবার সাথে আরেকবার তাহলে দেখা করে আসি। এবার তো আবার বাবার মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে দেখছে যে হ্যাঁ ঠিকই এটা একটা লোকের বাড়ি মনে হচ্ছে, যার জন্য থাকতে পারেনি বা কিছু, ওই সমস্ত জিনিসপত্র একটা দিকে ডাম্প করে ওইভাবে রেখে দিয়েছে। আর হচ্ছে ওখানে একটা বহু পুরাতন বট গাছ বা অশ্বত্থ গাছ আছে, যদি ঠিক বলতে পারিনি ওটা কি গাছ, বলছে তার শিকড় বহু দূর দূর বিস্তৃত এবং গাছতলায় একটা সন্দেশের প্যাকেট, আর বলছে যে কমলা রঙের কিছু গাঁদা ফুল ওখানে রাখা, যেন কেউ পুজো দিয়েছে বা এরকম একটা কিছু ব্যাপার। আর মন্দিরে যখন ওই মানে ওই ঘরের বাড়ির সামনেটা যখন গেছে তখন দেখছে যে ভোরবেলা হয়তো পুরোহিত এসেছিল, ধূপ জ্বলছে আর নকুলদানা জল টল ঠাকুরদের খেতে দেওয়া হয়েছে। তো ওই তো বাবার সাথে তো দেখা টাকা করে টোরে নিয়েছে, নিয়ে দেখছে যে এক কোনায় একটা ছেলে বসে বসে ওই সকালের মানে জলখাবারই বলুন বা নাস্তাই বলুন যাই বলুন সে খাচ্ছে, পুরি তারপর তরকারি কিছু চিপস এই সমস্ত খাচ্ছে। তো এবার জ্যোতিকে দেখে ছেলেটা না পুরো চমকে উঠেছে। তখন জ্যোতি ওকে অনেক করে জিজ্ঞেস করেছে, ভাই আমি তো কালকে রাত্রেও এসেছিলাম, এখন সকালেও এসেছি, মানে জ্যোতির ইচ্ছা মন্দিরটা সম্পর্কে কিছু জানার। জ্যোতি বলছে দিদি শুধুমাত্র মাথা নাড়াচ্ছে, যা বলছি তাতে মাথা নাড়াচ্ছে, কোনো রকমেও পালাতে পারলে বাঁচে। ও কিন্তু মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন কিন্তু আমাকে দিল না, কিচ্ছু মানে ওই জায়গাটা সম্পর্কে কিচ্ছু বলতে চাইলো না, আমাকে জাস্ট ইগনোর করে ও বেরিয়ে চলে গেল। ও কিন্তু আমাকে ইনসাল্ট করলো না, ও আমাকে ইগনোর করলো যে মন্দিরটা সম্পর্কে আমি কিছু জানাতে পারবো না। তা যাই হোক এইভাবে তো ছুটে চলে গেল। তো ওরাও প্রণাম প্রণাম করে ঠাকুরকে, তারপরে তো ওরা ট্রেনে উঠে যাই হোক ওরা ওর তো বন্ডেল গেটে বাড়ি বলেইছি, ওইখানে তো পৌঁছে গেল। এইবারে ও আসার পর ওই যে ছবিগুলো ও তুলেছিল ছবিগুলো দেখতে বসেছে। দেখতে দেখতে ও দেখছে যে লোকনাথ বাবার যে ছবিটা উঠেছে, বাবার ও সামনের দিক থেকে ফটোটা নিয়েছে, পেছন দিকে বললাম তো পেছন দিকে শুধু না চতুর্দিকেই কিন্তু ট্রান্সপারেন্ট কাঁচ, আর লোকনাথ বাবার পেছনে একটা স্লাইডিং জানলা, জানলাটা এরকম তিনটে, একটা দুটো তিনটে পার্টে রয়েছে। বলল দিদি ছবিটা দেখে আমি এতক্ষণ পর্যন্ত চিন্তা করেছি যে আমি এগুলো ঠিক দেখেছি, কিন্তু আমার তো ঠিক মনে হয়েছে এগুলো রয়েছে, এগুলো তো পুরো মানুষের মতো, এরা কারা ঘুরছিল, কেন ঘুরছিল, কিন্তু বাবা চেয়েছেন বলেই আমি গেছি এবং আমার বিশ্বাস অটুট রেখে বাবা যেমন টেনে নিয়ে গিয়েছিলেন, আবার কিন্তু বাবা সুস্থভাবে বাড়িও পৌঁছে দিয়েছেন। কিন্তু এদের কি আমি ঠিক দেখেছি? এই আমার মনের মধ্যে যে এত পরিষ্কার দেখেছি, এবং সেই মিছিলের মতো এরা ছুটোছুটি করে বেড়াচ্ছে। এবং জ্যোতি বলেছে পরে যে কেন ছুটোছুটি করেছে সেটা আমি পরে বুঝতে পেরেছি, কারণ আমি কিন্তু নন স্টপ কিন্তু গায়ত্রী মন্ত্র ওং ভূর্ভুবস্বঃ আমি কিন্তু জপ করছিলাম, চিৎকার করে করে জপ করে, ফাঁকা এরিয়া ঠাকুরের সামনে গেছে মন্ত্র জপ করছিলাম। এই কারণেই বোধহয় ওদের এই ছটপটানি এবং এই ছুটোছুটি, কিন্তু ঈশ্বর আমাদের কোনো ক্ষতি হতে দেননি। যাই হোক
এই ফটোটা আপনাদেরকে বলে দিচ্ছি এবার, ভালো করে এই জায়গাটা আমার কথাটা শুনুন। আমি কমিউনিটি পোস্টে যে ফটোটা দেব, যেমন জ্যোতি আমায় পাঠিয়েছে বলে দিদি আপনি বুঝতে পারবেন না, আমি কিন্তু এক দেখায় দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি, এবং পরের দিন সকালবেলা আবার কিন্তু বাড়াচ্ছি কমাচ্ছি এই করতে করতে সেকেন্ড জানলাটাতেও দেখতে পেয়েছি একজন দাঁড়িয়ে আছে। এবারে আপনাদেরকে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন, একটি মেয়েকেও দেখতে পেয়েছিল। ঠিক আছে, মেয়েটি সেই চোখ দুটো দিয়ে মেয়েটি তাকিয়ে রয়েছে। এটা লোকনাথ বাবার পেছনের একটা ধারের জানলার একদম ওপর দিকে, তার বেশ কিছুটা নিচে একটা করটির মতো মুখ, তার পাশের জানলাটায় একটা লোকের মতো আমি দেখতে পেয়েছি। এবং জ্যোতি বলছে যে দিদি আপনি বিশ্বাস করুন, আপনি কতটা বুঝতে পেরেছেন আমি জানি না, ওখানে প্রত্যেকটা জানলায় ওরা নিজেরা কিন্তু শ্যাডো, তবুও কিন্তু ওই শ্যাডোর ওই ট্রান্সপারেন্ট কাঁচ বলে কিনা জানি না, ওখানে একটা কিন্তু আরেকটা ছায়া পড়েছে, ওরা নিজেরা ছায়া প্লাস ওদের ছায়াটাও কিন্তু ওখানে কিভাবে জানি পড়েছে। তা যাই হোক, তাই আজকের এই ঘটনাটা হয়তো ছোট একটা ঘটনা, কিন্তু ঘটনাটা মারাত্মক আমার লেগেছে। আপনারা যদি দেখতে পান তাহলে বুঝবেন যে সুন্দরবনে যে ছবিটা আমি দিয়েছিলাম, এটা সত্যিই বোধহয় ওনারা চান বলে হয়তো, কারণ এগুলো তো বিভিন্ন ডাইমেনশনের ব্যাপার। হ্যাঁ, তা সেখানে ওনারা চান বলেই হয়তো ওনাদের ছবিগুলো আমাদের সামনে স্বল্প হলেও কিছু কিছু পৌঁছে যায়। যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি জানি এখানে দ্বিমত তৈরি হবে। কেউ বলবে আমি তো কিছু বুঝতে পারিনি, কেউ বলবে আমি তো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু নিজে ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছি, তাই যারা খুব গুরুত্ব দিয়ে ছবিটাকে জুম করে কখনো ছোট করে বড় করে দেখবেন, দেখলে ঠিক কিন্তু এই অবয়বগুলো একটা হলেও একটা ছবি চোখে পড়বে। তাহলে আর কি বলবো, সবাই কমেন্ট করবেন, জানাবেন আজকের এপিসোড বা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, আর প্রত্যেকে যেটা প্রতিদিন বলি আর কি, যে আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই জানাবেন। এর পরের ঘটনা পাঠিয়েছে কিন্তু আমার জলপাইগুড়ির এক ছোট্ট বোন, সে পাঠিয়েছে। এর পরের দিন যে ভিডিওগুলো আমি আনবো সেগুলো তার বলা ঘটনা দিয়েই সাজানো থাকবে। তো এইভাবে সবাই যেভাবে এগিয়ে আসছেন, আপনারাও প্লিজ একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, যে আপনাদের জীবনে শুধু ঘটা নয়, সবার জীবনে সব কিছু ঘটে না, সবাই এগুলো দেখতে পারে না। হ্যাঁ, পায় না। দেখুন, ভগবান আছে, এগুলো বড় বড় সাধক ছাড়া কজন মানুষ দেখতে পেয়েছে বলুন তো? সেরকম ভৌতিক এক্সপিরিয়েন্স বা সামনে কোনো একটা হঠাৎ করে কিছু একটা অন্যরকম এসে যাওয়া, এটাও কিন্তু সবার জীবনে ঘটে না। কিন্তু কেউ দেখেছেন বা জেনে মানে কিছু ফিল করেছেন, এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু আমার ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করুন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা তখন ভয়েস মেসেজ করে আমায় পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা হবে না। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন। নতুন বন্ধুরা যারা আমায় শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, যে তারা শুনছেন, অমূল্য সময় তারা দিয়ে আমায় শুনছেন। বা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটা অল প্রেস করবেন, তাতে আমি যে কোনো সময় কোনো ভিডিও দিই না কেন সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে জুড়ে আছেন, তাদেরকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই। তারা আমার কি বলবো, তারা আমার আত্মীয়, তারা আমার ভীষণ ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ। হ্যাঁ, তাদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। তবে কিছুদিন ধরে একটা কথা ভাবছি, যে যারা নতুন নতুন এখানে যোগ দিচ্ছেন, হ্যাঁ আসছেন, সাবস্ক্রাইব করছেন, প্লিজ একবার ছোট্ট হলেও একটা কমেন্ট করবেন। আর কিছুই নয়, একটু পরিচয় করতে ইচ্ছা করে যে আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন, আমাকে খুব ভালো লাগে। ঠিক আছে, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।